আমার নাম রেশমি। বিয়েটা আমাদের পারিবারিকভাবে হলেও বিয়ের পর আমার শ্বশুর বাড়ি থেকে তাদের চাওয়ার পরিমাণ এটা ওটা বাড়তে লাগলো। কখনো বলে, বৌমা দেখেছো কি গরম পড়েছে, এই গরমে যদি একটা ফ্রিজ না থাকে তাহলে কি হয়? দেখতেই তো পাচ্ছ আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে 2 মাস ধরে। তুমি তোমার বাবাকে ফোন করে বলো না ফ্রিজ কেনার জন্য টাকা পাঠাতে। গত পরশু তো আমার দেবর বলল, ভাবি আমি কিছু টাকা জমিয়েছি, তুমি তোমার বাবার কাছ থেকে কিছু টাকা এনে দাও না, আমি একটা বাইক কিনবো। আবার কিছুদিন আগে আমার শ্বশুর বলল তার ব্যবসায় নাকি অনেক লস হয়েছে, এখন সে ভারী দেনায় ডুবে গেছে, তাই এখন যেন আমি তাকে আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে দেই। এসব না হয় মানলাম, কিন্তু নিজের স্বামী সেও যে চাইবে না তার কোনো গ্যারান্টি আছে? কেননা তাদের রক্তই তো এর ভিতরে বহন করছে। আমার স্বামী রীতিমতো মুখ খারাপ করে গালিগালাজ করে বলল, আমার 2 লাখ টাকা লাগবেই লাগবে, তোর বাবা কোথা থেকে আনবে তা আমি জানি না, চুরি করে আনতে পারলে আনতেই বল, কিন্তু আমার 2 লাখ টাকা লাগবেই। আমি আমার বন্ধুর সাথে পার্টনারশিপের ব্যবসা করব। মাঝে মাঝে অবাক লাগে তাদের কর্মকীর্তি আর তাদের ব্যবহার দেখে, অথচ আমি আমার বাবাকে কোনো কিছুই বলিনি। আস্তে আস্তে জিনিসপত্র চাওয়া থেকে শুরু করে আমার উপরে অত্যাচারও বাড়লো। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ির অবস্থা আল্লাহর রহমতে অনেক ভালো। আমাদের নিজেদের 5 তলা বাড়ি, আর আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার ছোট একটা বোন ছিল, কিন্তু ও ছোটবেলায় নিউমোনিয়া হয়ে মারা গেছে। এরপর থেকে আমি আমার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে হয়ে উঠলাম। যখন যা চাইতাম আমি আমার বাবা মার কাছে, তখন তারা তাই দিত। আমার বিয়েটা আমাদের এক প্রতিবেশী ঘটকালি করে করিয়েছিল। আমার অবশ্য এই বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। আগে পড়ালেখা কমপ্লিট করব, নিজের পায়ে দাঁড়াবো, একটা চাকরি করব, তারপর বিয়ের কথা ভাবা যাবে। সেই আত্মীয়রা আবার আমার বাবা মায়ের সাথে অনেক ভালো সম্পর্ক, এমন ভাবে বলল যে ছেলের নিজেদের বাড়ি, ছেলেদের অনেক ভালো অবস্থা, কোনো ননদ ননাস নেই, ছোট্ট একটা ভাই আছে, ওই বাড়িতে ওকে কে জ্বালাবে শুনি, বিয়ে করলে আপনার মেয়ে তো রানীর হালে থাকবে। যখন আমাকে দেখতে এসেছিল তখনও আমার বাবা জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আপনাদের কি কোনো চাওয়া পাওয়া আছে? তখন তারা হাসি মুখে বলেছিল, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র মেয়ে দিলেই হবে, আপনার মেয়ে আমাদের ঘরের বউ না, আমাদের ঘরেরও মেয়ে। কিন্তু আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, খালি হাতে বিদায় করেনি আমাকে। আমার বেডরুমের পুরো ফার্নিচার আমার বাবা কিনে দিয়েছে, কিন্তু নগদ কোনো টাকা দেয়নি, কারণ বাবা জানে নগদ টাকা দিলে সেই টাকা ফুরিয়ে গেলে আবার তারা চাইবে। এরপর বিয়ের পর যখন প্রথম আমি আমার শ্বশুর বাড়িতে আসলাম, তখন তো আমার সাথে সবাই খুব ভালো ব্যবহার। আমি ভেবেছিলাম বাবা মায়ের পরে হয়তো তারাই আমার বাবা মা, আমাকে তারা বাবা মায়ের মতোই আদর করত। কিন্তু এরপর আস্তে আস্তে তাদের আসল রূপটা আমি দেখতে পেলাম। বিয়ের ঠিক 1 মাসের মাথায় তারা আমাকে অত্যাচার করা শুরু করলো। সকাল থেকে রাত পর্যন্ত আমাকে অনেক বেশি কাজ করাতো। আমার শাশুড়ি তো কোনো কাজই করতো না, সে পায়ের উপরে পা তুলে আমাকে অর্ডার করতো, আর আমি বসে বসে সব কাজ করতাম। যেই বাবার বাড়িতে একটা প্লেট ধুয়ে খাইনি, সেই এখন শ্বশুর বাড়িতে এসে হাজার হাজার কাজ করতে হচ্ছে আমাকে। সেই ভোরবেলা উঠে সবার জন্য সকালবেলা নাস্তা করা, দুপুর বেলা সবার জন্য নাস্তা তৈরি করা, আর নিজের খাবারটুকু জোটে সন্ধ্যা বেলাতে গিয়ে। কখনো যদি আমি আগে খেতে বসে যাই, তখন আমার শাশুড়ি বলে, জানো না বউদেরকে আগে খেতে হয় না, ঘরের বউরা যদি আগে খায় তাহলে ঘরের অমঙ্গল হয়। বিয়ের মাত্র 6 মাস হয়েছে, এখনই এত চাওয়া পাওয়া, কিন্তু বিয়ের পরে তাদের এই কি রূপ দেখছি আমি। তারা যে প্রচন্ড লোভী তা আমার আর বুঝতে বাকি রইল না। তারা দিন দিন অনেক অত্যাচার করলো আমার উপরে। আমার স্বামী তো রীতিমতো আমার গায়ে হাত তুলতো টাকার জন্য। একটা পর্যায়ে আমি আর এই অত্যাচার সহ্য করতে না পেরে আমি আমার কাপড় চোপড় গুছাতে লাগলাম। এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আমি একজন শিক্ষিত সুন্দরী মেয়ে, আর আমার বাবারও অনেক টাকা আছে, আর এখান থেকে যদি আমি চলে যাই আমার বাবা মা আমাকে দিব্যি খাওয়াতে পড়াতে পারবে, তাই আমার আর কোনো চিন্তাও নেই। আর আমি তো যেহেতু শিক্ষিত, আমি নিজে একটা চাকরি করতে পারবো। যখন আমি কাপড় চোপড় গোছাচ্ছিলাম, তখনই আমার শাশুড়ি আমার স্বামীর কানে গিয়ে ফিসফিস করে বলল, বাবু ওকে যেতে দিস না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আরে এই মেয়েটা তো হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, একবার যদি ওর বাসায় গিয়ে বলে আমাদের কথা, তাহলে পরবর্তীতে তো কিছুই পাবোই না, উল্টো জেলে বসে থাকতে হবে। এরপর আমার স্বামী আমাকে মানাতে আসলে আমি আমার স্বামীর কোনো কথাই শুনলাম না, বরং বললাম, এখন যদি তোমরা আমাকে যেতে না দাও, তাহলে আমি খুব জোরে জোরে চিৎকার করে বলবো তোমরা সবাই মিলে আমার উপরে খুব নির্যাতন করেছো। এই কথাটা শোনা
মাত্রই তারা অনেক ভয় পেয়ে যায়। আমার স্বামী তখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করলো। সে হাঁটু গেড়ে নায়কদের মতন বসে কাঁদতে শুরু করলো আর আমার দিকে তাকিয়ে বলল, রেশমি জান, আমি তোমাকে কতটা ভালোবাসি এ কথা আমি বলে বোঝাতে পারবো না। তুমি যদি এখন আমাকে রেখে চলে যাও তাহলে আমি তো মরেই যাব, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি তখন বললাম, তুই মরেই যা, এখনো বেঁচে আছিস কেন? তোকে কেই বা বেঁচে থাকতে বলেছে? তোদের মতন অমানুষদের জাত মরে যাওয়াই ভালো, তোরা হচ্ছে সেই পৃথিবীর ময়লা আবর্জনা। এই কথাটা শোনা মাত্রই আমার স্বামীর প্রচন্ড রাগ উঠে, তাই সে তার কাঁদো কাঁদো গিরগিটি চেহারাটা বদলে সে তার আসল রূপে ফিরে এলো। আর এই রূপটা দেখার জন্যই আমি এত কথা বলেছি। আমার স্বামী তখন সজোরে আমাকে জোরে একটা থাপ্পড় মারলো আর আমাকে বলে, তোকে মেরে ফেলবো। আর আমি অতটা বোকা না, আমি ব্যাগ গোছানোর সময় ফোনের রেকর্ডিং অন করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম তারা কি বলে সবটা শোনার জন্য। আমি এবার হাসতে হাসতে বললাম, এই তো তুই এবার তোর আসল রূপে ফিরে এসেছিস, এই রূপটাই তো আমি দেখতে চেয়েছিলাম। এরপর আমার স্বামী আমার গায়ে আবার হাত তুলতে নিলে আমি তখন তার হাত ধরি আর বলি, হাত ভেঙে ফেলবো। আমি তোর কেনা গোলাম না যে তুই আমার গায়ে হাত তুলবি, পুরো পরিবারটাই লোভী, শুধু এটা দাও ওটা দাও আর না দিতে পারলেই মারধর। কেন, আমি কি তোর কেনা গোলাম? আর আমি আমার স্বামীকে আরো বললাম, এতদিন তুই আমার গায়ে হাত তুলেছিস আমি কিচ্ছু বলিনি, শুধু মনে মনে ভেবেছি ঠিক হয়ে যাবে সবকিছু, কিন্তু তোরা যে লোভী তোরা কোনোদিনও ঠিক হবি না। কথা শোনা মাত্রই আমার শাশুড়ি মা দৌড়ে এলো আমাকে মারার জন্য। আমি তখন জোরে চিৎকার করে বললাম, বাঁচাও আমাকে। আমার স্বামী তখন আমার মুখ শক্ত করে ধরে যাতে আমি চিৎকার করতে না পারি, কিন্তু ভাগ্যিস আমি এত জোরে চিৎকার করেছিলাম যে পাড়া প্রতিবেশী সবাই শুনেছিল। চিৎকার শোনা মাত্র কিছু লোক এসে এই বাড়িতে নক করে। নক করার পর আমার শ্বশুর গিয়ে দরজা খুলে। আমার শ্বশুরের চেহারাতে ছিল ভয় আর ঘাম। তখন লোকগুলো এসে আমার শ্বশুরকে বলল যে এই ঘর থেকে আমরা শব্দ শুনেছি, কেউ একজন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তখন আমার শ্বশুর কিছুটা ভয় পেয়ে হাসতে হাসতে বলল, না তো, আপনারা হয়তো ভুল শুনেছেন। আর আমি ঠিক তখনই আবারও একটা চিৎকার দেই, সাথে সাথে আমার শ্বশুরকে সরিয়ে সেই লোকগুলো ঘরের ভিতরে প্রবেশ করে আর দেখে আমাকে মারধর করেছে তারা, আমার ঠোঁটের কিনারে রক্ত। আমি তখন সেই লোকগুলোর সামনে গিয়ে বললাম, আমাকে আপনারা বাঁচান, এরা মানুষ না, এরা একটা অমানুষের জাত, আমাকে মেরে ফেলবে বলেছে, আমার কাছে সব প্রমাণ আছে, তারা প্রতিনিয়ত আমাকে মারধর করে যৌতুকের জন্য। এইসব কথা শোনা মাত্র সেই লোকগুলো আর দেরি না করে ফোন করে পুলিশকে। মুহূর্তের মাঝেই পুলিশ চলে আসে এবং আমার এই অবস্থা দেখে তাদের সবাইকে পুলিশ থানায় নিয়ে যায়। আমার বাবাকেও ফোন করা হয়। আমার বাবা এসে আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না। আমার বাবা মা কান্না করছে আর আমাকে বলছে, কেন রে মা, তুই এতদিন এত অত্যাচার কিভাবে সহ্য